শুনেছি কোনো কোনো বাড়ি দীর্ঘদিন বেওয়ারিশের মতো পড়ে থাকলে সেখানে নাকি অশরীরের বাসস্থান হয়। কেউ কেউ তাদের উপস্থিতি অনুভব করতে পারে, আবার কেউ তাদের আওয়াজও শুনতে পায়। এরকম বাড়ি দীর্ঘদিন এইরকম ভাবে থাকতে থাকতে বটের ঝুড়ি এবং জলা জঙ্গলে পরিপূর্ণতা লাভ করে। এরকম বাড়ি ভূতেদের খুব প্রিয় হয়ে থাকে। ফলে এই সমস্ত বাড়িকে অভিশপ্ত বাড়ি বলা হয় বা হন্টেড হাউস বলা হয়। আজকে ভূত রহস্য মঞ্চে ঠিক সেরকমই একটি বাড়ির গল্প আপনাদের সামনে বলতে চললাম। গল্পের লেখক মোহাম্মদ জাসিম, গল্পের নাম অভিশপ্ত বাড়ি। যেবার রানু খালা যখন একেবারে দেশে ফিরে এলেন তখন মনস্থ করলেন টেকনাফের রাজার ছড়ায় একটা বাড়ি কিনবেন, পাশাপাশি সেটাকে মোটেল হিসাবে ব্যবহার করবেন। তাই তিনি মোটেল না করে রাজা ছড়ার একটা বাড়ি কিনে ফেললেন। বাড়িটার দাম নিতান্তই ছিল স্বল্প। রানু খালা নিকুঞ্জ বিকাশ নামক এক ভদ্রলোকের থেকে বাড়িটা মাত্র 60,000 টাকায় কিনে নিয়েছিলেন। এত সস্তা হওয়ার কারণ কিন্তু জানা গেল না। যখন রানু খালারা সেই বাড়িটাতে থাকতে পারছিলেন না, তখন রাজার ছড়ার এই বাড়িটা যখন কেনার কথাবার্তা চলছিল, তখন মা রানু খালাকে সাবধান করে বলেছিল, রানু, তোরা এখন বোঝার বয়স হয়নি, তুই একজন মেয়ে মানুষ। রানু খালা মাকে জড়িয়ে ধরে বললেন, মীরাপা, আমাকে নিয়ে তুমি মিছি মিছি ভাবছো। বাবা তখন পত্রিকা পড়ছিল। পত্রিকাটা বাবার হাত থেকে ছো মেরে নিয়ে রানু খালা বাবাকে বললেন, দেখুন তো দুলা ভাই, আমি কি কচি খুকি যে আমাকে নিয়ে মীরাপার ভাবতে হবে? বাবা হেসে বললেন, গিন্নি, এসব বাদ দিয়ে এবার একটা বিয়ে করো। রানু খালা লজ্জায় লাল হয়ে বাবার ঘর থেকে বেরিয়ে গেলেন। সেদিন আমাদের স্কুলের রেজাল্ট দিয়েছে। আমি সেকেন্ড হয়েছি আর আমার বন্ধু সুজা ফার্স্ট হয়েছে। রেজাল্ট হতে আমি স্কুলের গেটে পেরিয়ে ফুটপাথ ধরে হাঁটছিলাম। সুজা বলল, দোস্ত, রেজাল্ট তো ভালোই হয়েছে, চলো কোথাও ঘুরে আসি। আমিও এক কথায় রাজি হয়ে গেলাম। সন্ধ্যায় যখন বাসায় ফিরলাম, দেখি আমার বিছানার উপর জলপাই রঙের একটা সবুজ চিঠি। হাতে নিয়ে দেখলাম আমাকে লেখা রানু খালার চিঠি। অন্যবারের চিঠির চেয়ে একেবারে এবারের চিঠিটা একটু ব্যতিক্রম। তাতে রানু খালার বিপদের কথা লেখা ছিল সবচেয়ে বেশি। রানু খালা লিখেছেন, আমি যেন বিলম্ব না করে অতি সত্বর রাজার ছড়া চলে যাই। আমি সুজাকে নিয়ে পরদিন রাজার ছড়ার রওনা হলাম। রানু খালা তার এই বিপদের দিনে দুজন কিশোরীকে দেখে যে স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তা রানু খালাকে দেখে বোঝা যাচ্ছিল। রাতে খেয়ে যখন আমাদের ঘরে শুতে গেলাম, রানু খালা মৃদু হেসে আমাদের ঘরে ঢুকলেন। তারপর ধপ করে আমাদের পাশে বসে পড়ল। সুজার গালে আলতো হাত রেখে বলল, আসার প্রতি তোমাদের কোনো কষ্ট হয়নি তো? আমি রানু খালাকে বললাম, এবার তোমার বিপদের কথাটাই আগে বলো দেখিনি। রানু খালা কিছুক্ষণ জন্য গম্ভীর হয়ে গেলেন, তারপর বললেন, একটাই সমস্যা, রাতে ভয় পাই, কারা যেন এই বাড়িতে হাঁটাহাঁটি করে। মিরিয়াম বিবি বলেছিল রাতে নাকি সাদা আলখাল্লা পরে ভূতের মতো কারো ঘোরাঘুরি করে। আমি বললাম, মরিয়াম বিবির কথা ঠিক?
উত্তরে রানু খালা বললেন, কেন ঠিক নয়? শুরু থেকেই তো আমাদের সঙ্গে আছে, এই বাড়িতেই কাজ করছে, বেচারি কি মিথ্যা বলবে? সুজা মৃদু হেসে বলল, রানু খালা, এটা যে একটা অভিশপ্ত বাড়ি, তাতে কোনো সন্দেহ নেই। বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে রানু খালা বললেন, এই বাড়িটা কেনা 2 মাস পরে পাল্লু খান নামে এক ভদ্রলোক এই বাড়িটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করলো, কিন্তু আমি রাজি হইনি। আমার ধারণা বাড়ি কিনতে না পেরে সে সম্ভবত এই চালনা করেছিল আর এই চালটাই খেলেছে। শোনো, এখান থেকে 2 মাইল পশ্চিমে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের চূড়ায় এক মন্দির আছে। সেই মন্দিরে নেপালি সাধু নামে এক সন্ন্যাসীর সঙ্গে তোমরা কাল সকালে দেখা করবে। কি কি করতে হবে সব বলবো, দেখি কি ব্যবস্থা করতে পারি। অবশ্য ব্যাপারটা যে খতিয়ে দেখবো বলে আমাকে আশ্বাস দিয়েছিল। আমরা রানু খালার মতনই কথা মতো সেই মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম ধুতি পরা এক বুড়ো প্রার্থনায় মশগুল। অনুমান করলাম ইনি সম্ভবত নেপাল সাধু। বেশ কিছুক্ষণ পর তিনি ভেতর থেকে বেরিয়ে এলে, তারপর বললেন, পুজো দেবে? এসো, ভেতরে এসো। আমি সাধুকে থামিয়ে দিয়ে বললাম, মানে মানে আমাদেরকে রানু খালা পাঠিয়েছেন। সাধু একগাল হেসে বললেন, ও বুঝেছি। সাধু আমাদের মন্দিরে মেঝেতে বসার নির্দেশ দিয়ে বললেন, রানু আমাকে ব্যাপারটা বলেছিল, আমি তেমন কোনো গুরুত্বই দিইনি। এখন তোমরা যখন এসেছো, ব্যাপারটা খতিয়ে দেখতে হবে আর কি। তারপর সাধু ধুতির প্যাঁচ থেকে এক খিলি পান মুখে দিয়ে চিবুতে বললেন, দেখো, রানু যে বাড়িটা কিনেছে সেটা একটা চিতার উপর নির্মিত। রাত্রে সেই চিতা থেকে উঠে আসে হাজার হাজার ভূত। শশীকান্তকে তোমরা চিনবে না, সেই বাড়িটা বানিয়েছিল শঙ্করে। এখন আমি সাধুকে বললাম, এখন কি করা যায়? সাধু হেসে বললেন, উপায় একটা আছে, বাড়িটা বিক্রি করে দিতে হবে। আমি বললাম, কিন্তু রানু খালা তো রাজি হবেন না। সাধু একগাল হেসে বললেন, রাজি না হলে রাজি করবার ব্যবস্থা তোমাদেরকেই করতে হবে। এছাড়া একা একা ভূত থেকে মেয়েটা এখানে মরে পড়ে থাকুক, এটা তো তোমরা চাও না নিশ্চয়ই। কি চাও না কি? প্রশ্ন করলেন নেপালি সাধু। মরে পড়ে থাকার কথা শুনে আমি চমকে উঠি। আমি অনেক কষ্টে মাথা দুলিয়ে বললাম, না, তা চাই না। সাধু বললেন, তাহলে আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। শেষ হলো আজকের প্রথম পর্ব, অভিশপ্ত বাড়ির। দেখা যাক সাধু আজও সেই কবরের থেকে উঠে আসা সেই অভিশপ্ত আত্মাদের হাত থেকে রানু খালাকে বাঁচাতে পারে, নাকি সব শুদ্ধ আমি এইখানে ওই অভিশপ্ত মায়াবী প্রেতাত্মাদের কাছে অঘরে মারা যায়। শুনতে হলে সঙ্গে থাকতে হবে এবং অভিশপ্ত বাড়ির 2য় পর্ব শুনতে হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। নমস্কার।